ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে এভাবেই আমরা দেখছি যে আগামীকাল এই শাহবাগে 3টার দিকে কিন্তু সাধারণ যে ছাত্র জনতা অথবা সাধারণ মানুষের যে সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে সেই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মার্চ ফর ইউনূস কর্মসূচির যে ঘোষণা, সেটির কারণ হচ্ছে ডক্টর ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে শাহবাগে 5 বছরের ক্ষমতায় চান তারা। দর্শক, প্রফেসর ইউনূস পদত্যাগ করছেন, তিনি পদত্যাগ করে চলে যাবেন। উপদেষ্টাদের মধ্যেও অনেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন, এরকম খবর প্রথম আলো মানবজমিন নিশ্চিত করেছে, যেটা নিয়ে এর আগেও আলোচনা করেছি। কিন্তু সেটার পরিপ্রেক্ষিতেই অনেক কিছু ঘটতে চলেছে এমন গুঞ্জনই চতুর্দিকে তৈরি হয়েছে। যেমন মানবজমিন নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং জাতীয় সরকার গঠন হবে, সেটা 2-1 দিনের মধ্যেই হবে। সেই জাতীয় সরকার গঠন হওয়ার প্রক্রিয়ায় কে প্রধান উপদেষ্টা হবেন, কার নেতৃত্বে এই সরকার হবে, সেই ধরনের কাজকাম শুরু হয়েছে। এবং বিভিন্ন সূত্র বলছে যে সেনা প্রধানের কাছে অন্তত 4 জনের একটা লিস্ট গেছে প্রধান উপদেষ্টা হিসেবে পরবর্তীতে কাদেরকে নিয়োগ দেওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতা হিসেবে আত্মপরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তিও দেখছি ডক্টর ইউনূসকে প্রায় পদত্যাগ করিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাদের ফেসবুক পেজে সর্বত্র। একদিনও সরকারে থাকি বাক্যটা লক্ষ্য করুন, তার মানে ক্ষমতা আসলে যাই করছে। বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্নে কাটা হয়ে বসে যাচ্ছেন ইউনূস ও তার সঙ্গীরা। ব্রেকিং বিএনপির জন্য 7 নম্বর মহা বিপদ সংকেত আমি দেখছি। তবে মাঠের রাজনীতিতে ভিন্ন রকম দেখলেও অনলাইনে আমরা যেটা দেখছি, কি ঘটতে যাচ্ছে ভাই বিএনপির কপালে। ডক্টর ইউনূসের পদত্যাগ আসলে তিনি চাইছেন নাকি এনসিপির সাজানো নাটক সিম্পেথি নেওয়ার জন্য, অথবা ডক্টর ইউনূসের এই যে রাজনৈতিক যে ঝড়টা তিনি অনেকটা সামাল দিতে পারছেন না, সেই ঝড়কে শান্ত করে ডক্টর ইউনূসের প্রতি মানুষের সাপোর্টিংটা আরেকটু বাড়ানোর জন্য হোক পদত্যাগ ইস্যুটা সামনে চলে আসছে। বিএনপি বলতেছে যদি করার ইচ্ছা হয় করেন, আমরা বিকল্প খুঁজে নেব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করছেন। দর্শক, এরই মধ্যে গণমাধ্যমগুলোর খবরে ডক্টর ইউনূসের এক বিশেষ সহকারের বরাত দিয়ে বলা হয়েছে তিনি থাকছেন, পদত্যাগ করছেন না। তারপরও আমরা এমন প্রশ্ন কেন করছি? প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে বিষয়টি, তা সেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে। এখনো পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণ মানুষের অধিকাংশেরই এমনটাই ধারণা। উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রমাগত সীমালঙ্ঘন করে চলেছেন। খুবই টার্ময়েল একটা সিচুয়েশন যখন চলছে, দেশটা যখন চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এমনকি পরিস্থিতি এটা দাঁড়িয়েছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা, সেই রকম সময়ে দাঁড়িয়ে সেই উপদেষ্টা এমন স্ট্যাটাস দিয়েছেন যেটা একজন উপদেষ্টা দেওয়া কোনোভাবেই উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ইউনূস পদত্যাগ করছেন, তিনি পদত্যাগ করে চলে যাবেন। উপদেষ্টাদের মধ্যেও অনেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন, এরকম খবর প্রথম আলো মানবজমিন নিশ্চিত করেছে, যেটা নিয়ে এর আগেও আলোচনা করেছি। কিন্তু সেটার পরিপ্রেক্ষিতেই অনেক কিছু ঘটতে চলেছে এমন গুঞ্জনই চতুর্দিকে তৈরি হয়েছে। যেমন মানবজমিন নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং জাতীয় সরকার গঠন হবে, সেটা 2-1 দিনের মধ্যেই হবে। সেই জাতীয় সরকার গঠন হওয়ার প্রক্রিয়ায় কে প্রধান উপদেষ্টা হবেন, কার নেতৃত্বে এই সরকার হবে, সেই ধরনের কাজকাম শুরু হয়েছে। এবং বিভিন্ন সূত্র বলছে যে সেনা প্রধানের কাছে অন্তত 4 জনের একটা লিস্ট গেছে প্রধান উপদেষ্টা হিসেবে পরবর্তীতে কাদেরকে নিয়োগ দেওয়া যায়, কার নেতৃত্বে পরবর্তী সরকার, সেটা জাতীয় সরকারের মতো হোক অথবা পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো হোক, এই আলোচনা চতুর্দিকে গুঞ্জন আকারে শুরু হয়েছে। সেগুলো এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত নয়, কিন্তু লেখালেখি চলছে। কিন্তু মানবজমিন এটা নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের দিকে যাচ্ছে দেশ এবং জাতীয় সরকার তৈরির জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দৌড়ঝাঁপ শুরু হয়েছে এই খবরের পরেই অন্তত 4টি নাম সামনে এসেছে যারা আগামী সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন, যে নামের তালিকা সেনাপ্রধানের কাছে গেছে, এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে, যার কোনো অথেন্টিক নিশ্চয়তা নেই। কিন্তু কাদের নাম গুঞ্জন আকারে শোনা যাচ্ছে সেই আলোচনাটাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, মানবজমিন যে ব্যাপারটা নিশ্চিত করেছে যে জাতীয় সরকার গঠন হতে চলেছে, এবং সেই প্রেক্ষাপটে অন্তত 4 জনের নাম কানাঘুষা চলছে চতুর্দিকে। সেই 4 জন কারা সেটা নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু তার আগে এটা আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই যে দেশ সঠিক পথে, দেশ শান্তভাবে চলার জন্য এখনও বোধহয় প্রফেসর ইউনূসের ভাবনার বাকি আছে। তার পুনর্বার ভাবা উচিত যে তিনি আদৌ পদত্যাগ করবেন কিনা। আমার মনে হয় যে পদত্যাগ কোনো সমাধান নয়। তিনি থেকে সবার যে মূল দাবি নির্বাচন, সেই নির্বাচনের দিকে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, যেটা সেনাপ্রধান এবং সেনাবাহিনী থেকে বারবার তাগিদ দেওয়া হয়েছে, সেটা করলেই আমার মনে হয় যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। করিডোর, বন্দর, এইসব বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা সেটা নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে রেফারেন্স, সেই রেফারেন্সে বলা হয়েছে যে নির্বাহী কাজ করার জন্য একটা সরকার রাষ্ট্রপতি গঠন করতে পারে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন রাষ্ট্রপতি, শুধুমাত্র নির্বাহী কাজ করার জন্য। নির্বাহী কাজ মানে রুটিন ওয়ার্ক, সেখানে করিডোর, বন্দর দেওয়া, বড় বড় সিদ্ধান্ত, এই ব্যাপারগুলো আসলে পড়ে না। যে ব্যাপারগুলো পড়ে না, সেই ব্যাপারগুলো করতে গিয়েই মূলত সরকার এক ধরনের লেজে গবরে অবস্থা তৈরি করে ফেলেছে। সেখান থেকেই বিভেদ তৈরি হয়েছে সেনাবাহিনীর সঙ্গে। সেই বিভেদ যদি কাটানো সম্ভব হয়, তাহলে বরং দেশের জন্য মঙ্গল হবে। আর এই মুহূর্তে প্রফেসর ইউনূস যদি সত্যিই পদত্যাগ করে চলে যান, তাহলে নতুন সরকার গঠন আবার নতুন করে শুরু করা, এবং প্রফেসর ইউনূস চলে গেলে রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থির হয়ে পড়ে কিনা, আবারও নতুন করে নতুন আঙ্গিকে মবতন্ত্র শুরু হয় কিনা, যা দেশের চরম বিশৃঙ্খলা অবস্থা তৈরি করতে পারে, সেগুলো আমাদের জন্য কারোরই জন্যই কাম্য নয়। কিন্তু যে নামগুলো সামনে ঘোরাফেরা করছে, যে নামগুলো চতুর্দিকে আলোচনা হচ্ছে, যে নামগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে, সেই নামগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রেহমান সোবহানের কথা। অধ্যাপক রেহমান সোবহান খুবই বয়স্ক একজন প্রবীণ মানুষ, বাংলাদেশের অন্যতম আইডল তিনি, শিক্ষাবিদ, এবং বাংলাদেশের প্রায় সবগুলো আন্দোলনে তার অবদান রয়েছে। এই বরেণ্য ব্যক্তির নাম শোনা যাচ্ছে রেহমান সোবহান, যে তিনি হতে পারেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে, যদি প্রফেসর ইউনূস পদত্যাগ করেন। কিন্তু রেহমান সোবহানের ব্যাপারে একটা ব্যাপার রয়েছে যে তার বয়স প্রফেসর ইউনূসের চাইতে অনেক বেশি, 90-এর কাছাকাছি তার বয়স, এবং বিভিন্ন সূত্র বলছে যে রেহমান সোবহান প্রফেসর ইউনূসেরও শিক্ষক। সেরকম একজন প্রবীণ ব্যক্তির এরকম দায়িত্ব নেওয়া উচিত হবে কিনা, কিংবা দায়িত্ব দেওয়া উচিত হবে কিনা, সেই ব্যাপারেও হয়তো কর্তৃপক্ষরা ভাববেন। এরপরে যে নামটা শোনা যাচ্ছে, তিনি জেনারেল নুরুদ্দিন এরশাদের আমলে শেষ সময়ে সেনাপ্রধান ছিলেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের পরে, এরশাদ পতনের পরে সেই সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। সেই বলিষ্ঠ ভূমিকায় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তিনি নিজে ক্ষমতা না নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং খুবই প্রশংসিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জেনারেল নুরুদ্দিন কিন্তু আবার আওয়ামী লীগের মন্ত্রীও হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হওয়ার সুবাদে আওয়ামী একটা গন্ধ তার মধ্যে রয়েছে, যদিও পরবর্তীতে তিনি আওয়ামী রাজনীতি ত্যাগ করেছেন, তারপরেও আওয়ামী গন্ধ তার মধ্যে রয়েছে। এই ব্যাপারটাও একটা বড় ব্যাপার। এই ব্যাপারটাও হয়তো ভাবনায় চলে আসবে যে আওয়ামী গন্ধ থাকা একজন মানুষকে রাষ্ট্রের এরকম দায়িত্বে দেওয়ার ব্যাপারে সবাই একমত হবেন কিনা। এরপরে আরেকজনের নাম শোনা যাচ্ছে, আফতাবুল ইসলাম মঞ্জু। তিনি মূলত ব্যবসায়িক নেতা, ব্যবসায়ী সংগঠনের নেতা ছিলেন, ব্যাংকেরও পরিচালক ছিলেন। খুব একটা পরিচিত মানুষ নন, কিন্তু তার কথা শোনা যাচ্ছে। তার কতটা সক্ষমতা সেই ব্যাপারে আমাদের এই মুহূর্তে কোনো আপডেট নেই, তবে শোনা যাচ্ছে, লেখালেখি হচ্ছে তার নামটা। আরেকটি নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে কবি সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, আইন সালিশ কেন্দ্র চালাচ্ছিলেন অনেক দিন থেকে। তিনি একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকে পদত্যাগও করেছিলেন। সেই সুলতানা কামালের নামও শোনা যাচ্ছে, কিন্তু সুলতানা কামালের ক্ষেত্রেও আবার একটা বাধা রয়েছে। সেই বাধাটা হচ্ছে সুলতানা কামাল এবং শেখ হাসিনা ছোটবেলার বন্ধু, তারা খুবই কাছের বন্ধু হিসেবেই আমরা শেখ হাসিনার সময়ও জেনেছি, যদিও শেখ হাসিনার সময় সুলতানা কামালকে শেখ হাসিনার সরকারের কোনো সুবিধা নেয়ার ব্যাপারে কোনো আলোচনা দেখিনি আমরা। আবার অপরদিকে দেখেছি জুলাই আন্দোলনের সময় সুলতানা কামাল কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লেখালেখি করেছেন, স্ট্যান্ড নিয়েছেন এবং জুলাই বিপ্লবের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন। সেই কারণেও হতে পারে যে এই নামটা আসতে পারে, কিন্তু তার নাম যখন পর্যালোচনা হবে তখন কিন্তু শেখ হাসিনার বান্ধবী তিনি, এই ব্যাপারটাও আলোচনা হবে। যাই হোক, এই নামগুলো আলোচনা হচ্ছে চতুর্দিকে, যার কোনো অথেন্টিক বাস্তবতা নেই। এটা শুধুমাত্র কানাঘোষা। এখন পর্যন্ত মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে গাছে কাঁঠাল গোপে তেল। তারপরেও যেহেতু আলোচনা হচ্ছে, সেহেতু আলোচনাটা করা, আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া। এখন পর্যন্ত আমরা চাই প্রফেসর ইউনূস পদত্যাগ না করুন, তার সরকারই কন্টিনিউ করুক, তার সরকারের
মধ্যে বিতর্কিত যারা আছেন তাকে ঘিরে যে 7 জনের গ্যাংয়ের কথা শোনা যাচ্ছে, যে 7 জন তাকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে, রাজনৈতিক দল, সেনাবাহিনী সবার থেকে দূরে সরিয়ে রেখেছে, তাদেরকে সরিয়ে দিয়ে একটা স্বচ্ছ উপদেষ্টা পরিষদ নিয়ে তিনি সামনে এগিয়ে যাবেন, সেটাই বেশিরভাগ মানুষের প্রত্যাশা। কিন্তু যদি তিনি পদত্যাগ করে ফেলেন তাহলে পরবর্তী সরকার কি হবে, কোন প্রেক্ষাপটে হবে, কারা আসবেন, এই আলোচনা তো উঠবেই। এই আলোচনা উঠবে বলে এই নামগুলো সামনে আসছে। সামনে হয়তো আরও 10, 20, 30 জনের নাম চলে আসবে যেগুলো নিয়ে আলোচনা হবে। তার মধ্য থেকেই যদি নতুন সরকার গঠনের প্রয়োজনীয়তা হয় তাহলে সেনাপ্রধান কিংবা দায়িত্বশীলরা যারা এর পেছনে কাজ করছেন তারা খুঁজে নেবেন যে কাদের উপরে নির্বাচনের দায়িত্ব, 90 দিনের জন্য নির্বাচনের দায়িত্ব দিলে দেশ আর কোনো বাধাগ্রস্ত হবে না। ব্রেকিং 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 বিএনপির জন্য 7 নম্বর মহা বিপদ সংকেত আমি দেখছি। তবে মাঠের রাজনীতিতে ভিন্ন রকম দেখলেও অনলাইনে আমরা যেটা দেখছি, কি ঘটতে যাচ্ছে ভাই বিএনপির কপালে। ডক্টর ইউনূসের পদত্যাগ আসলে তিনি চাইছেন নাকি এনসিপির সাজানো নাটক সিম্প্যাথি নেওয়ার জন্য, অথবা ডক্টর ইউনূসের এই যে রাজনৈতিক যে ঝড়টা তিনি অনেকটা সামাল দিতে পারছেন না, সেই ঝড়কে শান্ত করে ডক্টর ইউনূসের প্রতি মানুষের সাপোর্টিংটা আরেকটু বাড়ানোর জন্য হোক পদত্যাগ ইস্যুটা সামনে চলে আসছে। বিএনপি বলতেছে যদি করার ইচ্ছা হয় করেন, আমরা বিকল্প খুঁজে নেব। এই যখন অবস্থা, তখন ডক্টর ইউনূসকে বাঁচানোর জন্য, বাঁচানো বলতে জানে বাঁচানো না, মানে এই যে একটা অস্থির উত্তাল সিচুয়েশন, এই সিচুয়েশনকে রক্ষা করার জন্য, কভার করার জন্য যেই 3 জন অনলাইন কিং আওয়ামী লীগের পতন ঘটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন, পিনাকি, ইলিয়াস এবং কনক সারওয়ার, তারা 3 জন একযোগে একদিনে একসাথে বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং কি আসতে যাচ্ছে। কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত? আজকে পিনাকির ফেসবুক পোস্ট যদি দেখেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, দেশের যদি প্রয়োজন হয় তবে ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক সারওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। এরপর ধারাবাহিক বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে তিনি আবার একটু হালকা গুতাও দিয়েছেন, শালা, মানে বউয়ের ভাই শালা, এরকম সালাউদ্দিন আহমেদ লেখো আবার মানে তিনি হালকা ওয়াশ করছেন। তো তিনি এখানে একটা লিখছেন যে প্রফেসর ইউনূস পদত্যাগ করে বিএনপিকে ক্ষমতা দিয়ে দিক, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার বানাক, একা একা নির্বাচন করুক, আওয়ামী লীগকে ব্যান করা তুলে দিয়ে নির্বাচনে নিয়ে আসুক, আওয়ামী লীগ বিরোধী দল হোক, এনসিপি, জামাত, এবি পার্টি কারোই নির্বাচনে যাওয়ার দরকার নাই, সামনের মাসে নির্বাচন করে ফেলুক, ওরা দেশ চালাক, আমরা দেখি। এই তো চাচ্ছে বিএনপি এবং আমাদের সেনাপ্রধান, ইন্ডিয়া করে ফেলেন, আমরা বলবো ফাইন হচ্ছে ফাইন। তিনি হালকা ট্রল করেছেন। আবার সাংবাদিক ইলিয়াস তিনি আবার সালাউদ্দিন আহমেদকে নিয়ে লিখছেন, সালা উদ্দিন আহমেদ একমাত্র বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি দিন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রয়ের সদস্য, মানে বিভিন্ন। তো এই যে 5ই আগস্ট পরবর্তী যেই সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থায় সবাই আমরা ভাবছিলাম যে এই 3 জন বেসিক্যালি বিএনপিকে রিপ্রেজেন্ট করছে। বিএনপির কর্মীরা এতদিন একদম পূজা রোজা করছে, তারা কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছেন অনেকেই, মানে ঢুকলে ইলিয়াসের ভিডিও, পিনাকিদার ভিডিও, তারপর হচ্ছে যে কনক সারের ভিডিও। এখন আবার আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, কারণ কি দলের বিরুদ্ধে লাগছে। এমনকি ওনাদের মোটিভ হচ্ছে, পিনাকিদার মোটিভ তো হচ্ছে যে বিএনপির একদম ফিনিশ করেই দিবে, যেভাবে লাগছে একের পর এক তত্ত্বপত্র, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, মানে ওনাদের একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমে এই যে হুট করে ওনারা বাংলাদেশে আসতে চাচ্ছেন, এই ঝড়টা আসলে কি হবে? তবে অনলাইনের ঝড় আর অফলাইনের ঝড়ের মধ্যে হাজার পার্থক্য আছে। যেমন ধরেন এই 3 জন মিলা ডক্টর ইউনূসের সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দীর্ঘদিন যাবত, এমনকি প্রেস সচিবকেও সরানোর জন্য সেনাপ্রধান ইস্যুতে হাজারটা ভিডিও বানাইছেন, কিন্তু মাঠে ময়দানে দৃশ্যত কোনো এটার ইফেক্ট পড়ে নাই। অনলাইনে পড়ে ভাই, কিন্তু প্র্যাকটিক্যালি ওনাদের যুদ্ধটা কিছু কিছু ব্যক্তি, আসিফ, ডক্টর আসিফ নজরুল, তারপর হচ্ছে মুস্তাফা সরোয়ার ফারুকী, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, তারপর হচ্ছে প্রেস সচিব, এরকম অনেকের বিরুদ্ধে ওনাদের কিন্তু কঠিন কঠিন অবস্থান ছিল, কিন্তু সরকার তাদের মতন করে হাইটা গেছে। এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির ভাই, এরকম অনেকজনের বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নিচ্ছে, কিন্তু সরকার ওই জায়গাতে দেখা গেছে যে তাদের বক্তব্যকে পাত্তা দেয় নাই। এখন তারা দেশে গেলে যে ডক্টর ইউনূস দেখা করে তাদেরকে ডাইকা নিয়ে বুঝ জ্ঞান নিবে বা পরামর্শ নিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাবে, বিষয়টা এরকম না। বিষয়টা যেটা হবে, ওনারা দেশে গেলে ওনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা এয়ারপোর্টে যাবেন, সেখানে মিটিং মিছিল হবে, মানে এনজয় হবে, মেজবানি হবে, গরু জবাই হবে হয়তো আরো। এর বাইরে আমার মনে হয় না যে মাঠে এসে বিএনপির বিরুদ্ধে বড় কোনো কিছু ওনারা কইরা দেখাইতে পারবেন। প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে বিষয়টি, তা স্রেফ একটা নাটক ছিল এবং সেই নাটকটি মারাত্মকভাবে ফ্লপ করেছে। এখনও পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিশ্লেষক সহ সাধারণ মানুষের অধিকাংশেরই এমনটাই ধারণা, এবং ভাবা হয়েছিল যে এই নাটক করে বেশ ভালো কিছু করা যাবে, লাভবান হওয়া যাবে, এবং এমন একটি গুঞ্জন ছড়িয়ে দিতে পারলে সবাই এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে ধরবে, বলবেন যে না না না, আপনাকে যেতে দিব না, আমরা যেভাবে হোক আপনাকে থাকতে হবে, আপনিই আমাদের সর্বসেরা অভিভাবক। কিন্তু বাস্তবে আসলে তেমনটি দেখা গেল না। এবং এইগুলো আমার কথা নয়, এগুলো অধিকাংশ রাজনৈতিক দল এবং বিশ্লেষকদের যে মন্তব্য, তার মধ্যে দিয়ে এমনটাই ফুটে ওঠে। কিন্তু উদ্দেশ্য আসলে কী ছিল? বিষয়টি যতটা এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার অনুগত বা তার নিয়োগকর্তা ছাত্রদের দেখে তিনি বললেন যে তোমরা এমন করছো কেন, এমন করলে তো আমি থাকবো না, আমি পদত্যাগ করবো, অভিমানের সঙ্গে সম্ভবত বলছিলেন। সেটিকে ক্যাশ করলো এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এবং রীতিমতো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাতে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম সেটি বলে ফেললেন। উদ্দেশ্য ছিল
তিনটি। একটি হচ্ছে এটি করে একটি বিশেষ মহলকে উত্তেজিত করে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়ে মোটামুটি সেনাবাহিনীকে একটা নাস্তানো অবস্থায় নিয়ে যাওয়া। দ্বিতীয়ত চরম একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে যে মূল উদ্দেশ্য একটি মহলের নির্বাচনকে দীর্ঘায়িত করা এবং সরকারের যা কিছু ব্যর্থতা সেইগুলোকে একটু আড়াল করার চেষ্টা করা। কিছুই কি হয়েছে? আমরা কিছু সিমটম দেখেছি যে যারা এগুলো করছিল তাদের যারা সহযোদ্ধা তারা সেনাবাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে লাগলো, নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে লাগলো, এমনকি সরকারের মধ্য থেকে কেউ কেউ এই কাজটি করতে লাগলো। তো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কি বলছেন একটি টেলিভিশনে সাক্ষাৎকারের সময়? তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো কেউ পদত্যাগ করতে বলেনি, যিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন উনি যদি পদত্যাগ করতে চান সেটি একান্তই ওনার ব্যক্তিগত বিষয়, আমরা তাকে পদত্যাগ করতে বলিনি। সেনাপ্রধান সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলছেন সেনাপ্রধান এমন কিছু বলেননি যা তার জুরিসডিকশনের মধ্যে পড়ে না, বরং সাধারণ মানুষের যে চাওয়া প্রত্যাশা সেটি প্রতিফলিত হয়েছে সেনাপ্রধানের বক্তব্যে। এবং এরপরেও যদি উনি একান্তই ব্যক্তিগতভাবে তার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন সেটি তার বিষয়, রাষ্ট্র তার বসে থাকবে না, পৃথিবীর কোনো কিছুর জন্য বা কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না। আরেকটি ইঙ্গিত তিনি দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ান ইলেভেনের সময় একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল, এখন তার মনে কী অবস্থা আমরা জানি না। বিবিসিকে বিএনপির কোনো নেতা বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও 3 জন উপদেষ্টার পদত্যাগের যে দাবি ছিল তাদের, সেই ভাবনা থেকে বা এই ভাবনাগুলো আড়ালে নেওয়ার জন্য, বিতর্কগুলো এড়ানোর জন্য এমন একটি নাটক করা হয়েছে। এবং মাহমুদুর রহমান মান্না কি বলছেন আরেকটি টেলিভিশন একটি টক শোতে বাংলা ভিশনে, তিনি বলছেন যে এনসিপিকে প্রমোট করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 52 থেকে আজ অবধি, 52 ভাষা আন্দোলন থেকে আজ অবধি বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে তার নেতৃত্ব তো ছাত্ররাই ছিল, কিন্তু সেই ছাত্ররা কখনো ক্ষমতায় বসতে চায়নি, রাজনৈতিক দল গঠন করেনি। রাজনৈতিক দল গঠন করলেও তারা ক্ষমতায় যাওয়ার জন্য অতটা উদ্গ্রীব হয়ে ওঠেনি। কিন্তু 24-এর আন্দোলনের ছাত্ররাই তারা যে টার্গেট নিল ক্ষমতায় যাওয়ার, সেটিকে উৎসাহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যদি পদত্যাগ করতে চানই সত্যি সত্যি, তাকে দড়ি দিয়েও কেউ বেঁধে রাখতে পারবে না। এবং উনি যেটি বলেছেন সেই কথার কথা, এমনটাই মাহমুদুর রহমান মান্নার, মানে জাতীয় ঐক্যের মাহমুদুর রহমান মান্নার ব্যাখ্যা। এখন জামাত ইসলামী কি বলছে? জামাত ইসলামী একটা সর্বদলীয় আলোচনা সভার আহ্বান জানালো। এবি পার্টি কী করলো? সংবাদ সম্মেলন করে তারা বলল যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সব উপদেষ্টার কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এবং তারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ঢুকে পড়েছেন, তাদের পদত্যাগ করতে হবে। মানে কিছু করতে গিয়ে সব ভাব বেরিয়ে আসছে, বিষয়টি এরকম। হেফাজতে ইসলামী বলল ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অভিভাবক আর সেনাপ্রধান আমাদের স্তম্ভ। গণ অধিকার পরিষদ একটু সম্মান জানিয়ে কথা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, না স্যার আপনাকে যেতে দেবো না, আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন তা আপনাকে পালন করতে হবে। আর এসবের মধ্য দিয়ে যা কিছু আমাদের সামনে স্পষ্ট হলো, তাতে বিষয়টি এমন নয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে বিশাল কিছু হয়ে যাবে। এবং যারা নাটকটি করতে চেয়েছিল এবং এটির মধ্য দিয়ে এক ধরনের জিহাদ ঘোষণা করতে চেয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে, সেটি বোধহয় আর এগোচ্ছে না। তবে তারপরেও বলি, তারা কিন্তু থেমে নেই। যে কোনো ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা ভয়ঙ্কর প্রচেষ্টা তারা নিশ্চয়ই করবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কী করার রয়েছে, তিনি কী করতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে, বা আমারও, মানে আমি একজন ছোটো মানুষ হিসেবে আমার যেটি মনে হয় যে অধ্যাপক ইউনূস পদত্যাগ করে চলে যেতেও পারেন, এটি তার বিষয়। এবং দলগুলোকে, মানে এটা একটা করতে পারেন, আরেকটা হচ্ছে দলগুলোকে অংশীজনদের আস্থায় এনে নির্বাচনের দিকে তিনি দ্রুত হাঁটতে পারেন, নির্বাচনের একটা রূপরেখা তিনি দিয়ে দিতে পারেন। এবং সবার যে চাওয়া এই ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর তো এখন অনেক বাকি, কেবলমাত্র মে মাস, এখনও 7 মাস বাকি, এর মধ্যে একটা নির্বাচন ব্যবস্থা করা। আর সবশেষ বলতে হয়, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন এবং উপদেষ্টাদের নিয়ে যে চলমান বিতর্ক, সেগুলা অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা নিয়েই বড় প্রশ্ন তৈরি করেছে। অর্থাৎ মাঝে বলছিলাম যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়েছে। মানে এই নাটকের তো আসলে কোনো লাভের লাভ হয়নি, বরং বিশেষ একটি গোষ্ঠীর একটি বিশেষ চেহারা সবার সামনে স্পষ্ট হয়েছে। আবেগকে কাজে লাগিয়ে তারা যে বেগের সৃষ্টি করতে চাইছিল,
দর্শক এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।